এই মুহূর্তে বাংলার রাজনীতিতে একটা প্রশ্ন ঠিক যতটা গুরুত্ব পাওয়া দরকার ততটা নাকি পাচ্ছে না। না, এটা আমার প্রশ্ন নয়, এটা বামপন্থীদের মতামত বা তাঁদের প্রশ্ন। সেই প্রশ্নটা কি? বামেদের প্রত্যাবর্তন কতটা জরুরি? যদি আপনি প্রশ্নটা খুব তলিয়ে ভাবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সিরিয়াস ইস্যু। নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি আমরা জেনে যাব বাংলায় নতুন সরকার কারা তৈরি করতে চলেছে। বাংলা পরিবর্তনের দিকে ঝুঁকে নাকি প্রত্যাবর্তনের দিকে ঝুঁকে সেটা 4 মের মোটামুটি সন্ধে 6টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে পর্যন্ত কিন্তু নানান অঙ্ক চলছে, নানান হিসেব মেলানো চলছে। এই অঙ্ক হিসেবের মধ্যে এসে পড়েছে বামেরাও। খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে বামেরা শূন্যতা কাটাতে পারবে কিনা। কিন্তু তার থেকেও বেশি গুরুতর হয়ে উঠেছে যে প্রশ্নটা, বামেদের প্রত্যাবর্তন কতটা জরুরি। সেই বিষয়ে আলোচনা করার জন্য এসেছি। সেই বিষয়টা নিয়েই কথা বলবো। জানবো আমরা কেন বামেদের দরকার ফিরে আসার, বা বামেদের ফিরে দেখা আবার নতুন করে দরকার, প্রয়োজনীয়, জরুরি হয়ে পড়েছে। দেখুন, ফেরা উচিত আর ফেরা সম্ভব এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু অনেকেই এই দুটো বিষয়কে পিঠোপিঠি বলে ধরছেন। যারা ফেরা উচিত বলছেন তারা তাদের সপক্ষে যুক্তি দিচ্ছেন যে রাজ্যের বর্তমান পরিস্থিতি বদলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বামেরা। আর যারা ফেরা সম্ভব বলছেন তারা বলছেন যে আগের তুলনায় বামেরা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি ইস্যুভিত্তিক রাজনীতি করছে, অনেক বেশি ভোটও ফিরতে চলেছে। ফলে বামেদের আবার নতুন করে তাদের পুরনো জায়গায় ফিরে আসতে ধীরে ধীরে দেখা যেতে পারে। অর্থাৎ আমি বলছি না যে শাসকের ক্ষমতায় তারা ফিরে আসবেন, তা নয়। কিন্তু এই যে শূন্যতার মধ্যে দিয়ে বামেরে যাচ্ছে, সেই শূন্যতা কাটানো সম্ভব। এই দুটো ইস্যুকে পাঞ্চ করেই সাজাতে হবে এই প্রশ্নটা, বামেদের প্রত্যাবর্তন কেন জরুরি। আমি তুলে ধরবো 6টা কারণ। দেখুন তো আপনার সঙ্গে মিলছে কিনা। 1 নম্বর কারণ, গণতন্ত্রে সবসময় শক্তিশালী বিরোধী কণ্ঠ দরকার। দেখুন, যে কোনো গণতন্ত্রে ক্ষমতাসীন যে দলই থাকুক না কেন তার বিরুদ্ধে বা তার বিরোধী দল হিসেবে একটা জোরালো কণ্ঠ সবসময় খুব জরুরি। বাংলায় নেই তা আমি বলবো না, কিন্তু ভারতবর্ষের আপনি যদি শাসন কাঠামোর উপর যদি তাকান তাহলে দেখবেন আমাদের শাসন ব্যবস্থা মূলত বহুদলীয় ব্যবস্থার উপর নির্ভরশীল। অর্থাৎ আপনি মানে এই বাংলাতে শুধুমাত্র বিজেপি বা অন্য কোনো বিরোধী দল তারা শুধু বিরোধিতা করলে হবে না, তার সঙ্গে একটা আরো আরো অন্যান্য দলের উঠে আসা দরকার, যারা বিরোধী হিসেবে নিজেদেরকে অনেক বেশি জোরালোভাবে তুলে ধরতে পারবে। এবং এই জায়গাটাতেই বলা যেতে পারে বিধানসভায় যদি সিপিএম থাকে তাহলে ধরুন পাল্টা বিতর্ক, প্রশ্ন, যুক্তি, এই সমস্ত ক্ষেত্রে সিপিএম এর কণ্ঠস্বর অনেক বেশি জোরালো হতে পারে। সোজা কথায় বললে একক আধিপত্য কমে গিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স বাড়ে। আর ঠিক এখানেই বামেদের যদি আপনি অতীত দেখেন তাহলে তারা বরাবরই লড়াকু দল হিসেবে উঠে এসছে। তারা বরাবরই রাস্তায় থেকে আন্দোলন করেছে, যে কোনো ইস্যু নিয়ে তারা অনেক গভীর পর্যন্ত লড়াই করেছে। ফলে যদি বিরোধী দল হিসেবে বামেদের আবার উত্থান হয়, তাদের যদি আবার প্রত্যাবর্তন হয়, তারা যদি বিধানসভায় পা রাখে, তাহলে বামেদের ফিরে আসা কিন্তু অনেক প্রাসঙ্গিক হয়ে উঠবে। যে কারণে এই প্রশ্নটা বারবার উঠছে যে বামেদের প্রত্যাবর্তন কেন ভীষণ জরুরি। বাংলার বর্তমান রাজনীতি খানিকটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক, খানিকটা ধর্মীয় মেরুকরণের ওপর নির্ভর করে রয়েছে। মানে অন্তত বর্তমান পরিস্থিতি তো তাই বলছে। সিপিআইএম কিন্তু মানুষের কথা বলে। সাধারণত কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলোকেই তারা সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করে। আর যারা পলিসি বেসড পলিটিক্স দেখতে চান তাদের কাছে সিপিআইএম কিন্তু বিকল্প হয়ে উঠতে পারে। গত কয়েক বছর যদি আপনি দেখেন তাহলে দেখবেন বামেরা এই ইস্যুগুলোকে নিয়েই লড়াই চালিয়ে গেছে। কোথাও আলো পড়েছে, কোথাও পড়েনি, কিন্তু লড়াই থেমে থাকেনি। ফলে বামেরা যদি বিধানসভায় আবার ফিরে আসে তাহলে কিন্তু এই ছোট 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 ইস্যু, যেগুলো মানুষের প্রয়োজনীয়, যেগুলো মানুষের দরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, যেটা মানুষের শিকড়ের সঙ্গে একদম লেপ্টে রয়েছে, সে সমস্ত বিষয়গুলো কিন্তু অনেক বেশি প্রাধান্য পাবে। এটাই মনে করছেন বামপন্থীরা। 3 নম্বর কারণ হিসেবে বলবো অ্যান্টি ইনকামবেন্সির সুযোগ নেওয়া। দেখুন, ইতিহাস বলে শাসক দলের বিরুদ্ধে যখন অসন্তোষ তৈরি হয় বা বিক্ষোভ জন্ম নেয় মানুষের মনে, তখন বিরোধী শক্তির উত্থান হয়, বিকল্প শক্তি উঠে আসার চেষ্টা করে।
তারা কিন্তু ধীরে ধীরে একটা জায়গা তৈরি করে ফেলে। দেখুন, আপনি যদি বাংলার ইতিহাসের কথা ভাবেন, তাহলে কিন্তু 1977 সালে এই যে পালাবদল হয়েছিল রাজ্যে, বামেদের ক্ষমতা, মানে বামেরা যে ক্ষমতা এসেছিল, সেটার পিছনে কারণ ছিল কিন্তু এই একটাই, পরিবর্তন সে সময় মানুষ চাইছিল। ঠিক 2011 সালে যখন বাংলায় আরো একবার পালাবদল হলো 34 বছর পর, তখনও কিন্তু তৃণমূলের এইভাবে উঠে আসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপ্রতিরোধ্য শক্তি হয়ে ওঠা, ক্ষমতা দখল করে নেওয়া, ঠিক একই রকম ভাবে অনেকেই বলছেন এবার নাকি তৃণমূলের বিরুদ্ধে আহ, একটা অসন্তোষের বলুন, একটা ক্ষোভের বলুন, চোরা স্রোত বয়ে যাচ্ছে। যে সুযোগটা যদি, মানে সেই সুযোগটা বিকল্প শক্তি হিসেবে যদি নিতে পারেন বামেরা, তাহলে আগামী দিনে কিন্তু বিধানসভায় তাদের পায়ের তলার জমি অনেক বেশি শক্ত হবে। দেখুন, যদি তৃণমূল ক্ষমতায় আসে, তৃণমূল ক্ষমতায় আসবে কি আসবে না, মানে তার বদলে বিজেপি আসবে না, কে আসবে, সেটা তো 24 ঘন্টার মধ্যে সেই উত্তরটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তৃণমূল যদি ক্ষমতায় আসে, যদি কোনোভাবে পরিবর্তন ঠেকিয়ে দিয়ে প্রত্যাবর্তন যদি হয়, তাহলেও কিন্তু শাসক দলের উপর একটা চাপ থাকবে। এই পরিস্থিতিতে বিরোধী দল হিসেবে বামেদের উত্থান বা বামেদের বিধানসভায় পা রাখা কিন্তু খুব সিগনিফিকেন্ট হয়ে উঠবে বাংলার রাজনীতির আঙিনায়। সেটার জন্যই বা আরো বেশি করে বামেরা এই যে যে প্রশ্ন নিয়ে চর্চা শুরু করে, যে বামেদের প্রত্যাবর্তন কতটা জরুরি, এই প্রশ্নের উত্তরটা বামেরা মেলাতে চাইছেন। 4 নম্বর কারণ হচ্ছে গ্রাউন্ড লেভেল সংগঠনের অভিজ্ঞতা। দেখুন, সিপিআইএম কে নিয়ে তো একটা কথা বলতে হবে, মানে বামেদের নিয়ে একটা কথা বলতে হবে, বামেরা সংগঠনটা বুঝে। বামেরা কিন্তু বরাবরই নিজেদের সংগঠনটাকে গোছানোর চেষ্টা করে গেছে। শহর, জেলা, গ্রাম, সর্বত্র এক সুতোয় বাঁধার একটা চেষ্টা করে গেছে। ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তারা বরাবরই মানুষকে এক মঞ্চে আনার চেষ্টা করে গেছে। ফলে বামেদের একটা দীর্ঘদিনের সংগঠন চালানোর অভিজ্ঞতা রয়েছে। এই পরিস্থিতিতে যখন সংগঠন চালানোর অভিজ্ঞতা থাকে, তখন ইস্যুকে ধরে সেই মানে সেই ইস্যুর প্রতি সুবিচার করা, মানে ধরুন কোনো একটা বিষয়, সে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যাই হোক না কেন, সেই বিষয়কে সাকসেসফুলি তার বিরোধিতা করা এবং সাকসেসফুলি তাকে একটা জায়গায় পর্যন্ত নিয়ে যাওয়া, যা সাধারণ মানুষের প্রয়োজনে লাগে, এই ধরনের ইস্যু কিন্তু হ্যান্ডেল বা ট্যাকেল বা এর এগেনস্টে লড়াই করার জন্য, মানে সাকসেস দেওয়ার জন্য যে লড়াই, সেটা কিন্তু বামেরা করতে জানে। ফলে এই 4 নম্বর পয়েন্টটা কিন্তু বামেদের পক্ষে ভীষণভাবে যাবে, যদি তারা তাদের যদি এই প্রত্যাবর্তনটা যদি হয়। এই কারণে এই প্রত্যাবর্তনটা এতটা জরুরি বলে মনে করা হচ্ছে। 5 নম্বর কারণ হচ্ছে নতুন নেতৃত্ব একটা ফ্যাক্টর এই বামেদের ক্ষেত্রে। আমি আরো যদি ন্যারো ফোকাসে যাই, তাহলে সিপিআইএম এর ক্ষেত্রে দেখুন, এখানে যেমন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, আভাস রায়চৌধুরী, ধরুন আরেকটু উপরের দিকে যদি ভাবি, বিমান বসু আছেন, সূর্যকান্ত মিশ্র আছেন, মানে এই যে প্রবীণ নেতাদের সঙ্গে অভিজ্ঞ নেতা, এবং তার ঠিক ঢলটা নিচে নামছে যেখানে তরুণ নেতা নেত্রী, এই যে ধরুন মীনাক্ষী, শতরূপ, সৃজন, দীপশিতা, একগুচ্ছ ছেলে পিলে যাদের যাদের উঠে আসা আমরা দেখতে পাচ্ছি, সায়ন ব্যানার্জি, সায়নদীপ মিত্র, ওদিকে ময়ূখ বিশ্বাস, অগুন্তি নাম। এই যে নামেরা, যারা তরুণ মুখেরা, নতুন মুখেরা যারা উঠে আসছে, তারা কিন্তু এমন একটা সময় এই রাজ্যে, মানে সিপিআইএম এর দলটা করতে এসেছিল যে সময় এ রাজ্যে তারা ক্ষমতায় ছিল না। ফলে ক্ষমতায় থাকার যে সুবিধে বা ক্ষমতায় থাকার যে অ্যাডভান্টেজ, তারা কোনোদিন ভোগ করেনি, বরং তারা প্রথম দিন থেকেই বিরোধিতার মুখে পড়ে এসছে। তারা প্রথম দিন থেকেই বুঝতে শিখেছে যে লড়াই ছাড়া অন্য কোনো গতি নেই। এই লড়াই, এই বিরোধিতা, এগুলোই আস্তে আস্তে ঘষতে মাজতে এদেরকে একটা ধারালো জায়গায় পৌঁছে দিয়েছে, এবং এরা যে কারণে এত বেটার পারফর্ম করছে বা এত লড়াকু মেন্টালিটি নিয়ে, এত আগ্রাসন নিয়ে, বা সে আপনি তৃণমূল বলুন কি বিজেপি বলুন, যে কোনো ছোট ইস্যু হোক বা বড় ইস্যু হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, মানে বিরুদ্ধে যারা দাঁড়িয়ে রয়েছে, যে সেটা ইস্যু থেকে শুরু করে দল, প্রত্যেক ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু ঝাঁপিয়ে পড়া একটা রাজনীতি করার চেষ্টা করছে। তার মানে ব্যাপারটা আরো একটু যদি আপনি গভীরে গিয়ে দেখেন, যে সিপিআইএম এর ধরুন 34 বছরের রাজত্ব করার কারণে অনেকেই ইদানিং বা বা দীর্ঘদিন ধরে বলে আসছেন, ওরে বাবা 34 বছরের রাজত্ব দেখেছি। সেই 34 বছরের রাজত্ব যখন একটা প্রজন্ম বদলে যায়, তখন তো অতীত অনেকটা ফিকে হয়ে আসে। একই সঙ্গে সেই নতুন প্রজন্মের হাত ধরে একটা নতুন ভাবনাও তৈরি হয়। কিরকম, মানে
আপনি যখন দেখবেন মীনাক্ষীরা সামনের মঞ্চে এসে দাঁড়ালো, তখন থেকে কিন্তু সিপিআইএম এর লড়াইয়ের একটা নতুন অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল। ফলে এই যে নতুন ভাবনা, নতুন দর্শন, নতুন করে এগিয়ে যাওয়ার নানান ছোট ছোট ইস্যু, এগুলো কিন্তু অতীত ভুলিয়ে দেয়। সিপিআইএম এর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ঘটার সম্ভাবনা প্রবলভাবে প্রবল বলে মনেও করা হচ্ছে এবং দেখাও যাচ্ছে কার্যক্ষেত্রে। দেখুন, কে ভোটে জিতবেন কে ভোটে জিতবেন না সে তো অন্য বিষয়, কিন্তু একটা তো ঘটনা যে কোনো নেতা বা নেত্রী তার টানে রাস্তায় মানুষের ঢল নামছে, তার বক্তব্য শোনার জন্য মানুষ ভিড় করছেন, এটাও তো একটা পজিটিভ দিক। আমি সিনিয়র নেতাদের কথা বলছি, মানে সেলিম দা, সুজন দাদের কথা বলছি, তেমনই পাশাপাশি কিন্তু এই নতুন প্রজন্মের নেতাদের কথাও আরো বেশি করে বলছি। তার কারণ এরা যখন কোনো মিছিলে নামছেন, জনতার কাছে পৌঁছাচ্ছেন, মানুষের হাত ধরছেন, তখন মানুষ কিন্তু বলছেন যে আমরা তোমাদের নতুন করে গ্রহণ করেছি। এই যে কথাগুলো, মানে এগুলো আহ, আমি সম্প্রতি যতগুলো ইন্টারভিউ করেছি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ক্ষেত্রে, আফরিনের ক্ষেত্রেও আমি দেখলাম তাদেরকে এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে। তার মানেটা কি? তার মানে এই নতুন প্রজন্ম 34 বছরে যাই ঘটে থাকুক না কেন, যে কোনো লম্বা শাসনের কিছু সাইড এফেক্ট থাকে, তার কিছু খানিকটা খারাপ লাগা বলুন বা যাই বলুন না কেন, তার একটা ধারাবাহিক স্রোত থাকে। কিন্তু যত সেই স্রোত মোহনার দিকে আসতে থাকে, আস্তে আস্তে তা থিতিয়ে যায়। তো আমারও তাই মনে হয় যে, বা আপনাদের নিশ্চয়ই এটা আপনাদেরও মনে হবে যে সেই স্রোত, সেই খারাপ লাগা অনেকটা থিতিয়ে গেছে, বরং তার জায়গায় মীনাক্ষীদের মতন নতুন মুখেরা দায়িত্ব নিয়ে এগিয়ে আসার পর থেকে অনেকেই ভাবতে শুরু করেছেন বামেদের প্রত্যাবর্তন খুব জরুরি। দেখুন, 6 নম্বর যে কারণটা রয়েছে সেই কারণটার মধ্যে কিন্তু খানিকটা মাইনাস পয়েন্টও থাকবে, কিন্তু প্লাস পয়েন্ট আপনি অ্যাকসেপ্ট করবেন, মাইনাস পয়েন্ট আপনি অ্যাকসেপ্ট করবেন না তা তো হয় না। 2011 সালের পর থেকে বামেদের ভোটের পরিমাণ অনেকটা কমেছে, কিছুটা গেছে তৃণমূলের দিকে, কিছুটা দখল নিয়েছে বিজেপি। এই যে ভোটটা চলে গেছে, এই ভোটটা যদি নতুন করে কনসলিডেট করতে পারে বামেরা, তাহলে কিন্তু শূন্যতা কাটানোর সম্ভাবনা খুব প্রবল। আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, বামেদের কিন্তু সংগঠন, যদিও বামেদের ভিত্তি হচ্ছে বামেদের সংগঠন, কিন্তু সেই সংগঠন আগের মতো ততটা জোরালো নেই। ধরুন, বুথ লেভেলে বামেদের সংগঠন একটা কমেছে, বা গ্রামীণ লেভেলে বামেদের সমর্থন বলুন, সংগঠন বলুন, অনেকটা দুর্বল হয়েছে। সেটাকে যদি ফিরিয়ে আনা যায় নতুন করে, মানে এই পয়েন্টগুলো এই কারণে বলা, তার কারণ হচ্ছে যে বামেদের যদি বিধানসভায় যদি প্রত্যাবর্তন হয়ও, পরবর্তীকালে তো বামেদের খুব স্বাভাবিকভাবে বিকল্প শক্তি হিসেবে উঠে আসার একটা ইঙ্গিত রাখতে হবে। সেই ইঙ্গিতগুলোর জায়গাতে কিন্তু এই পয়েন্টগুলোকে যদি বামেরা ধীরে ধীরে, মানে যে মাইনাস পয়েন্টগুলো আছে সেগুলো যদি প্লাস পয়েন্টে যদি কনভার্ট করতে পারে, ঠিক যেভাবে জনতার ভিড় মিছিলে আসে ভোটে কনভার্ট হয় না, এই যুক্তিটা যেমন একই সঙ্গে কাজ করে বামেদের ক্ষেত্রে, ঠিক এই একই রকম ভাবে যদি এই মাইনাস পয়েন্টগুলো যদি প্লাস পয়েন্টে যদি কনভার্ট করা যায়, তাহলে কিন্তু বামেরা খুব দ্রুত বিকল্প শক্তি হিসেবে মানুষের মনে জায়গা করে নেওয়ার মতো জায়গায় পৌঁছে যাবে। আর সেটা বামেরা যে সেই সুযোগটা ছাড়বে তা আমার মনে হয় না। লড়াকু দল, ফলে লড়াই দিয়েই তারা আবার নতুন করে মানুষের মনে ফিরতে চাইবে। তাহলে কি দাঁড়ালো? ফেরা উচিত গণতন্ত্রের কারণে, ফেরা উচিত বিকল্প শক্তি হিসেবে বা বিরোধী শক্তি হিসেবে অনেক বেশি জোরালো ভূমিকা নেওয়ার জন্য, ছোট ছোট ইস্যুগুলোকে নিয়ে আন্দোলন করার জন্য, বিপ্লব করার জন্য, মানুষকে বোঝানোর জন্য যে সুদিন ফিরছে, মানুষের সম্ভাবনার জায়গা বা সাধারণ মানুষের অনেক ছোট বিষয়গুলো নিয়ে লড়াই করার একটা জায়গা, ময়দান পড়ে রয়েছে, সেখানে বামেরা দাঁড়াবে। এই সমস্ত কারণে ফেরা উচিত কথাটা বলা খুব জরুরি, কিন্তু ফিরবে কি না সেটা কিন্তু নির্ভর করবে ভোট বাক্সে তার প্রতিফলন বা তার রিফ্লেকশন এতদিন ধরে যা করে এসছে বামেরা তা মিলছে কিনা। একটা ব্যাপার মাথাতে রাখতেও হবে, তার কারণ হচ্ছে বামেদের ওপর বিশ্বাস ফিরিয়ে আনার জায়গাটা কিন্তু আস্তে আস্তে অনেকটা, মানে যে দরজাটা অনেক ক্ষেত্রে বলা হচ্ছিল যে বন্ধ হয়ে রয়েছে, সেটা কিন্তু একটু একটু করে খুলছে, যেটা মীনাক্ষীরা বলছেন যে মানুষের বিশ্বাস ফিরছে, মানুষের আস্থা ফিরছে, মানুষ আমাদের গ্রহণ করছেন। তো যদি এটা হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবেই খানিকটা তার রিফ্লেকশন পাওয়া যাবে। দেখুন, একটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখা দরকার, তার কারণ হচ্ছে যে বামেদের যা এই ভোটের যা পরিস্থিতি যা দেখা গেছে,
তাতে বামেদের অন্তত ৫টা ৬টা আসনে জেতার মতন একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। এবার কটা আসন পাবে সেটা বলা খুব মুশকিল। সেটা সেটার জন্য আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এক্সিট পোল দিয়ে আপনি কোনো কিছুই হিসেব করতে পারবেন না। দেখুন মুর্শিদাবাদের কিছু আসনের কথা বলা হচ্ছে। ওদিকে ধরুন ডোমকলের কথা বলা হচ্ছে, রানীনগরের কথা বলা হচ্ছে, খড়গ্রামের কথা বলা হচ্ছে। আবার দেখুন এদিকে বলা হচ্ছে কামারহাটির কথা, বলা হচ্ছে পানিহাটিতে তুমুল লড়াই হবে। দমদম উত্তরে দীপশিতার দিকে একটা সহানুভূতির হাওয়া রয়েছে। ওদিকে উত্তরপাড়াতে মীনাক্ষী যা লড়াই করেছেন তার একটা নিশ্চিতভাবেই একটা ভালো ফল তিনি পেতে পারেন। এরকম নানান অঙ্ক, নানান হিসেবের কথা নানান দিকে বলা হচ্ছে। ওদিকে স্বরূপনগরের কথা বলা হচ্ছে যে স্বরূপনগরে আ যে প্রার্থী দাঁড়িয়েছেন সিপিআইএম এর তার ক্ষেত্রে নাকি অনেক বেশি জোরালো ব্যাপার রয়েছে। ওদিকে করণদিঘির কথা বলা হচ্ছে। ফলে অনেকগুলো আসন রয়েছে যেখানে বামেরা ভালো লড়াই দিতে পারেন। কিন্তু অন্ততপক্ষে ৩টে ৪টে আসন অন্তত মানে ৩টে ৪টে আসনে খুব কম করে বললাম। এট লিস্ট গোটা ৫ আসন যদি বামেরা নিয়ে বিধানসভায় পা রাখতে পারে তাহলে কিন্তু হিসেবের অনেক কিছু ওলটপালট দেখা যাবে। সমীকরণ কিন্তু নতুন করে তৈরি করতে হতে পারে। তখন কিন্তু এই প্রশ্নটা আরো বুঝে উঠতে পারবেন বামেদের প্রত্যাবর্তন কেন জরুরি।